নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এবার গুয়াহাটি হাইকোর্ট যে রায় দিল তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কাছে সব থেকে বড় আঘাতটা নিয়ে আসতে পারে। ভারত থেকে 25,000 বাংলাদেশিকে ভারত ছাড়ার নির্দেশ দিলেন গুয়াহাটি হাইকোর্ট। এর ফলে বাংলাদেশ সরকার এই 25,000 বাংলাদেশিকে যে কোথায় স্থান দেবেন তা নিয়ে কিন্তু এক বড় সড় প্রশ্ন চিহ্ন উঠে গেল। কি হয়েছে সম্পূর্ণ বিষয় আমি নিঃসন্দেহে আপনাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু তার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখতে পাচ্ছেন না তারা পারলে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশে ক্লিক করে রাখবেন, কারণ অনেকেই বলেন তাদের কাছে রেগুলার নোটিফিকেশন যায় না, কিংবা ইউটিউবে গিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সার্চ করলে নিয়মিত ইউটিউব কিন্তু আপনার টাইম লাইনে আমাদের ভিডিও আবার পাঠাতে পারে। যাই হোক, এবার মূল বিষয়ে ফিরি। এক কথায় ঐতিহাসিক নজিরবিহীন একটা রায়, যেখানে আসাম হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যারা 1966 সালের 25শে মার্চ এই 25শে মার্চের পরে ভারতবর্ষে এসছেন তারা কিন্তু অনুপ্রবেশকারী হিসাবে ট্রিটেড হবেন এবং তাদেরকে কিন্তু ভারত থেকে বাংলাদেশে চলে যেতে হবে কিছুদিনের মধ্যেই। এবং এই সংখ্যাটা শুধুমাত্র আসামেই কিন্তু 25,000 জন। বেগম জান বলে এক ব্যক্তিকে নিয়ে বা এক মহিলাকে নিয়ে যাবতীয় ঘটনার সূত্রপাত। এই বেগম জান যখন ভারতে আসেন তখন ভারতের নিয়ম অনুসারে তাকে 30 দিনের মধ্যে আমাদের যে বিদেশি নথিভুক্ত যে অফিস সেখানে কিন্তু নোটিফাই করতে হতো যে তিনি বাংলাদেশ থেকে এসছেন, এবং বাংলাদেশ থেকে এসে আমাদের যে ফরেন রেজিস্ট্রার অফিস আছে সেখানে তিনি নিজের আইডেন্টিটি না লুকিয়ে সেখানে নোটিফিকেশন করার কথা ছিল, কিন্তু তিনি তা করেননি। পরবর্তীকালে দেখা যায় তিনি যে বাংলাদেশি সেটা আমাদের ভারতীয় আধিকারিকরা কিন্তু ধরে ফেলেছে। তখন তিনি হাইকোর্টে গিয়ে বলেন, আমি 30 দিনের মধ্যে জানাইনি তো কি হয়েছে, আমার সময়সীমাটা বাড়িয়ে আরো কিছুদিন এক্সটেন্ড করা হোক, আমি এখন নিজেকে বাংলাদেশি হিসেবে ডিক্লেয়ার করছি এবং আমি ভারতে বিদেশি হিসাবে কিছুদিন থাকতে চাই। যা শুনে পত্রপাঠ হাইকোর্ট বলে দেয় যেটা নিয়ম সেই নিয়মের মধ্যে আপনি বাংলাদেশি যে সেটা ভারতের বিদেশি সহায়তা কেন্দ্রে এসে নোটিফাই করতে হতো, আপনি করেননি। ফলে আপনার মতো আরো যারা আছে যারা দিনের পর দিন বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসছে এবং ভারতীয়দের সঙ্গে মিশে গিয়ে ভারতে বসবাস করছে তাদেরকে কিন্তু বাংলাদেশে ফিরে যেতে হবে। সেই সংখ্যাটা আসাম গভর্নমেন্ট জানাচ্ছে 25,000 জন। এবার আসল রুল কি আমি একটু আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি। ভারত সরকারের সুপ্রিম কোর্টে এই সম্পূর্ণ বিষয় নিয়ে একটি কেস ওঠে। সেখানে বলা হয় কারা অনুপ্রবেশকারী, কারা বাংলাদেশি এবং কারা ভারতীয় সে বিষয়ে একটি স্পষ্ট নির্দেশিকা কিভাবে ঠিক করা হবে সে বিষয়ে একটি কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে পুরো মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছায়। সেখানে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন সুপ্রিম কোর্ট। 1966 সাল থেকে 1971 সাল এই পার্টিকুলারলি 5 থেকে 6 বছরে যারা বাংলাদেশ থেকে ভারতে এসছেন তাদেরকে সকলকেই অনুপ্রবেশকারী হিসাবে ট্রিট করতে হবে, এরকমই কিন্তু বলেছিলেন সুপ্রিম কোর্ট। আরো স্পেসিফিক্যালি তারা বলেছিলেন যারা 1971 সালের 25শে মার্চের আগে এসছেন, এই 25শে মার্চের যারা আগে এসছেন তারা কিন্তু অনুপ্রবেশকারী হিসাবে ট্রিট হবেন। 25শে মার্চ কেন? কারণ 25শে মার্চই কিন্তু পাকিস্তান অপারেশন সার্চলাইট শুরু করে, অর্থাৎ 1966 থেকে 1971 সালের ওই মধ্যবর্তী সময়ে 24শে মার্চের মধ্যে যারা এসছেন তাদেরকেও কিন্তু অনুপ্রবেশকারী হিসাবে ট্রিট করতে হবে, তা কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দেয়। আর কার্যত সেই রায়টাকে উপজীব্য করে এই বেগম জান মামলায় গুয়াহাটি হাইকোর্ট বলে এই বেগম জান বলে এই ব্যক্তিটিও কিন্তু বাংলাদেশি, কারণ তিনি কিন্তু 2020 সালে ভারতবর্ষে এসেছেন এবং দিনের পর দিন নিজের পরিচয় আত্মগোপন করে ভারতবর্ষে থেকে গেছেন। পরবর্তীকালে এ বিষয়ে কোর্টে একাধিক সওয়াল জবাব হয়। উল্লেখযোগ্য বিষয় হলো এই যে বেগম জান কেস, এই বেগম জান কেস কিন্তু কোর্টে উঠেছিল 29শে জুন 2020 সালে। সেখানে বেগম জানের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ ছিল তিনি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে তার নাম নথিভুক্ত করেননি। যদি আপনি বিদেশ থেকে ভারতে আসেন তাহলে আপনাকে নির্দিষ্টভাবে ফরেনার্স রেজিস্ট্রেশন যে অফিস রিজিওনাল অফিস সেখানে আপনাকে নথিভুক্ত করে বলতে হবে যে আপনি কোন দেশ থেকে এসছেন, কতদিন থাকবেন এবং আপনার পারপাস অফ ট্রাভেলটা কি। প্রথমে এই দিন সংখ্যাটা 30 ডেজ ছিল, অর্থাৎ 30 দিনের মধ্যে আপনাকে এটা নোটিফাই করতে হতো। বর্তমানে সরকার পরিবর্তিত নিয়ম অনুসারে এটাকে 60 দিন করেছে, অর্থাৎ 2 মাসের মধ্যে এই নোটিফাইটা আপনাকে করতে হবে, তা ভারত সরকারের অফিসিয়াল নিয়ম। কিন্তু বেগম জান এটা তো শুধু করেননি সেটা নয়,
উল্টে এখানে তার পরিবার, এখানে তার ফ্যামিলি, এবং দিনের পর দিন এই ভারতবর্ষে থেকে আজকে 2024 সালের প্রেক্ষাপটে অর্থাৎ 4 বছর পর ভারতে থেকে তিনি হাইকোর্টে গিয়ে বলছেন আমাকে আর কিছুদিন সময় দিন, আমি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে নিজেকে বাংলাদেশি হিসাবে ঘোষণা করব। ভারত কখন নাগরিকত্ব দেয়? ভারত প্রথমে এই 60 দিনের এই সময়সীমাটাকে পর্যবেক্ষণ করে। অর্থাৎ আপনি বিদেশ থেকে এলেন বা বাংলাদেশ থেকে এলেন, আপনি নিজেকে বিদেশি হিসাবে ঘোষণা করলেন, ফরেন রেজিস্ট্রেশন যে অফিস আছে সেখানে আপনার নামটা নথিভুক্ত করা হয়ে গেল। এরপর আপনি যদি ভারতে বিভিন্ন ইস্যুতে একটানা 10 বছর থাকেন তাহলেই কিন্তু আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে। তা কিন্তু ভারত সরকারের পূর্ববর্তী একটা নিয়ম ছিল। কিন্তু এই বেগম জান এই রেজিস্ট্রেশন না করে দিনের পর দিন কিন্তু ভারতে থাকতে শুরু করে দেন, ফলে তার নাগরিকত্ব কিন্তু কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না। সুপ্রিম কোর্টে যখন এই পুরো বিষয়টা গেছিল তখন সুপ্রিম কোর্টে 5 সদস্যের একটি বিচারপতিদের বেঞ্চ তৈরি হয়। সেই বিচারপতিদের বেঞ্চে একজন বিচারপতি বলেছিলেন এই সময়সীমাটা দীর্ঘায়িত করা যেতেই পারে, অসুবিধা কোথায়? এই বেগম জানের আইনজীবী সুপ্রিম কোর্টের ওই বিচারপতির কথাকে কোট করে কিন্তু আদালতে সওয়াল করার চেষ্টা করেছিলেন, কিন্তু গুয়াহাটি হাইকোর্ট পরিষ্কার বলে দেয় যেহেতু সুপ্রিম কোর্টের বাকি 4 বিচারপতি এই বেগম জানের এই যে রুল তার বিপরীতে রায় দিয়েছেন, ফলে কোনোভাবেই তার ভারতে থাকাটা আর সম্ভবপর হচ্ছে না। অর্থাৎ লুকিয়ে ভারত সরকারকে ধোকা দিয়ে দিনের পর দিন ভারতীয় সম্পদকে ব্যবহার করে এবং ভারতের সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশি হয়ে ভারতে থাকবেন, তা কোনোভাবেই হতে পারে না। তা কিন্তু স্পষ্ট হয়ে গেল গুয়াহাটি হাইকোর্টের এই যুগান্তকারী নজিরবিহীন রায়ে। এবং এই রায়ের পর আসামে বসবাসকারী 25,000 বাংলাদেশির উপরে কিন্তু এক কড়া অভিঘাত নেমে আসতে চলেছে বলে অনেকে মনে করছেন, এবং মাসখানেকের মধ্যেই তাদেরকে বাংলাদেশে ফিরে যেতে হবে এরকমই নিদান কিন্তু কলকাতা গুয়াহাটি হাইকোর্ট পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে। দেখুন, নাগরিকত্ব আইন নিয়ে 1975 সালের সিটিজেন অ্যাক্ট, এই সিটিজেন অ্যাক্টের সেকশন 6A পরিষ্কারভাবে কিছু কথা কিন্তু বলা হয়েছে। এই 6A যদি যান, এই 6 এর দুটো ধারা আছে। 6A2 এই ধারায় বলা হয়েছে যারা 1966 সালের আগে ভারতবর্ষে এসেছিলেন তাদেরকে কিন্তু ভারত সরকার নাগরিকত্ব দিতে পারে। অর্থাৎ 1966 সাল থেকে 1966 সাল থেকে 1971 24শে মার্চের এই সময়সীমায় যারা থাকবেন না, তাদের আগে যারা এসছেন তাদেরকে কিন্তু নাগরিকত্ব দিতে পারে ভারত সরকার। আর 6A3 নম্বর ক্লজে বলা হয়েছে যারা 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 24শে মার্চের মধ্যে সময়সীমা এসছেন তাদেরকেও কিন্তু নাগরিকত্ব দেওয়ার কথা ভারত সরকার ভাবতে পারে। কিন্তু 1971 সালের 25শে মার্চের পর যারা ভারতবর্ষে এসছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই আর নাগরিকত্ব দেওয়া যাবে না। অর্থাৎ আপনি যদি ওই 6 বছরের মধ্যে অনুপ্রবেশকারী হয়ে ভারতে আসেন, ভারতে যদি 10 বছর বসবাস করেন, তাহলে ভারত সরকার কিন্তু পরবর্তী সময় আপনাকে নাগরিকত্ব দিয়েছে এবং দেবে। কিন্তু যদি 1971 সালের 25শে মার্চের পর আপনারা আসেন, যখন অপারেশন সার্চ লাইট পাকিস্তান শুরু করে দিয়েছে বাংলাদেশের উপর, এর পরবর্তীকালে যদি আসেন তাহলে আপনাকে ভারত সরকারের নিয়ম অনুসারে FRO অফিসে নিজেকে নথিভুক্ত করতে হবে, 10 বছর ভারতে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা নাগরিকত্ব পেতে পারেন। আর এই 1955 সালের সিটিজেন অ্যাক্ট সেকশন 6 এর ধারাটাই কিন্তু 1985 সালে আসাম অ্যাকর্ড অ্যাকসেপ্ট করে। অর্থাৎ আসাম গভর্নমেন্ট কিন্তু 1955 সালের এই রুলটাকেই অ্যাকসেপ্ট করেছে এবং বর্তমানে সেই রুলটাই কিন্তু এখনো আসামে বহাল আছে। অর্থাৎ এই 1966 থেকে 1971 সালের এই টাইম জোনের মধ্যে আপনি অনুপ্রবেশকারী আসবেন, ভারতীয় নিয়ম অনুযায়ী আপনাকে বাংলাদেশি বলা হবে না তাৎক্ষণিকভাবে, আপনাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে বা হবে, কিন্তু এর পরবর্তী সময় যদি আসেন তাহলে কিন্তু আপনাকে এত সহজে নাগরিকত্ব দেওয়া হবে না। এটাই কিন্তু সুপ্রিম কোর্টের ঘোষিত একটা নিয়ম ছিল, ঘোষিত একটা জাজমেন্ট ছিল। সেই জাজমেন্টটা এই বেগম জান কেসে কিন্তু ফের একবার গুয়াহাটি হাইকোর্টে উঠলো, আন্দোলিত হলো, যেখানে বেগম জানের মতো 25,000 বাংলাদেশিকে ভারত থেকে বিতাড়িত হতে হবে, তা একদম হাইকোর্টের অফিসিয়াল রায় কিন্তু জানানো হলো। এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে কিন্তু ঝাড়খণ্ড হাইকোর্টেও একটি কেস হয়েছে, যেখানে ঝাড়খণ্ড সরকারকে পরিষ্কারভাবে কোর্ট জিজ্ঞাসা করেছে ঝাড়খণ্ডে কতজন অনুপ্রবেশকারী বাংলাদেশি বসবাস করেন। উল্লেখযোগ্য বিষয় কি জানেন? ঝাড়খণ্ড সরকার ঠিক কতজন বাংলাদেশি ভারতে বসবাস করছেন বা ঝাড়খণ্ডে বসবাস করছেন সেই কোনো সঠিক তথ্যই কোর্টে দিতে পারেনি। অর্থাৎ অনুপ্রবেশকারী ইস্যু শুধুমাত্র আসামের সমস্যা নয়,
এই আসাম হাইকোর্ট যেভাবে বলিষ্ঠ এবং বরিষ্ঠ একটা রায় দিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। কিন্তু শুধুমাত্র এই 25,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী যে শুধুমাত্র আসামের সমস্যা এটা ভাববেন না, এটা ঝাড়খণ্ডেরও সমস্যা, এটা হয়তো বাংলারও সমস্যা, এটা ভারতের আপামর অঙ্গরাজ্যের সমস্যা, যা দিনের পর দিন অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছেন, ভারতীয় সম্পদকে ব্যবহার করে বসবাস করার জন্য একটা চেষ্টা করছেন। অথচ বাংলাদেশ সরকার সবকিছু জেনে কার্যত নীরব। তারা এখনো সীমান্তে যখন কাঁটাতার বেছাতে যাচ্ছে বিএসএফ, তখন কিন্তু সেই কাঁটাতার বেছাতে দিচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস যেভাবে ভারতের উপর পাল্টা চাপ সৃষ্টি করলেন, এই রায়ের পর নিঃসন্দেহে মুখ পুড়ল মোহাম্মদ ইউনূসের, বাংলাদেশ সরকারের, এবং এই 25,000 বাংলাদেশি যদি ভারতবর্ষ থেকে বাংলাদেশে ফিরে যায়, তাহলে বাংলাদেশ সরকার এদেরকে কোথায় জায়গা দেবে, সে বিষয়ে মোহাম্মদ ইউনূস কি করবেন তা নিঃসন্দেহে একটা বড় চমক কিন্তু অপেক্ষা করতেই পারে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের এখন সমস্যা কিন্তু দু জায়গা দিয়ে বাড়লো। একদিকে আরাকানরা সীমান্তে ওইদিকে বাংলাদেশকে অ্যাটাক করছে, এদিকে ভারতের বিএসএফ, ওইদিকে রোহিঙ্গা ইস্যু, আর এদিকে বাংলাদেশের এই যে অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরছেন ভারত থেকে। ফলে মোহাম্মদ ইউনূস এখন ঠিক কি করবেন সেটা তার উপরেই ছেড়ে দেওয়া হোক। কিন্তু এই রায় নিঃসন্দেহে ঐতিহাসিক এবং নজিরবিহীন। আপনারা কি ভাবছেন? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।